সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে এবার মহাখালীর আমতলী মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এর আগে কলেজের সামনের সড়ক সারাদিন অবরোধ করে রাখেন তারা। দুপুর 12টার দিকে তারা সড়ক অবরোধ করলে মহাখালীর আমতলী থেকে গুলশান 1 সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের কথা চিন্তা করে ব্লকেট টু নর্থ সিটি কর্মসূচি শিথিল করে তারা। রেলপথ ও ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করা হলেও সন্ধ্যার পর মিছিল নিয়ে মহাখালী রেলগেট ঘুরে এসে আমতলীর মোড়ে অবস্থান নেন তারা। শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে 5ম দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আমরণ অনশনে থাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে 4 জন অসুস্থ হওয়ার পর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন তারা। ওনারা তো এতদিন আমাদেরকে কিছু বলে নাই, আমরা তো আজকে আন্দোলনটা শুরু করি নাই, দীর্ঘ 3 মাসের আন্দোলন। তাহলে এতদিন ওনারা আমাদেরকে কোনো সিদ্ধান্ত দেয় নাই কেন? এখন আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না একটি স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ একটা বিশ্ববিদ্যালয় ঢাকা উত্তর সিটিতে না হয়, ততক্ষণ আমরা চালিয়ে যাব আন্দোলন। আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এদিকে দাবির মুখে সরকার দেশে কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না, সময় বেঁধে দিয়ে এরকম দাবি করা অযৌক্তিক, কথা জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। রবিবার একনেক পরবর্তী ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেছেন, সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যা পরবর্তীতে চাপ তৈরি করে। এদিকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক বৈঠকে 12,532 কোটি টাকা ব্যয়ের 13টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের নেওয়া 5টি নতুন প্রকল্প আছে। উপদেষ্টা বলেছেন, বিদেশি ঋণ নির্ভর বাজেট তৈরির কোনো সুযোগ নেই। তারা ক্লাস করতে চায়, আমার কাছে অনেকে বলেছে, লিখেছে, জনদুর্ভোগ যাতে না হয়, কর্মসূচি যদি দিতেই হয় সেরকম কর্মসূচি দিতে থাকুক। একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা কোনো যৌক্তিক দাবি না, এবং আমরা এখন থেকে আর এই ধরনের। যেমনটি জানাচ্ছিলাম, ঢাকার মহাখালীতে কলেজের সামনে 5ম দিনের মতো সড়ক অবরোধ করে রেখেছেন তিতুমিরের শিক্ষার্থীরা। অন্যদিকে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, দাবির মুখে সরকার দেশে কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না। এসব নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে মহাখালী থেকে যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার মোহাইমিনুল খান অপু। অপু, শিক্ষা উপদেষ্টার বক্তব্যের পর তারা কি বলছেন এখন? তরুণী শিক্ষা উপদেষ্টা যে কিছুক্ষণ আগে ঘোষণা দিয়েছেন যে তিতুমির কলেজকে আলাদা করে সুযোগ দিয়ে বিশ্ববিদ্যালয় করার কোনো সুযোগ নেই, তারই প্রেক্ষিতে কিন্তু তিতুমির বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েন। প্রায় 30 মিনিট ধরে তারা মহাখালীর যে আমতলী রয়েছে সেই আমতলী মোড়ে কিন্তু তারা অবস্থান করছেন। এখানে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছেন, শিক্ষা উপদেষ্টার যে বক্তব্য সেটি তারা সরাসরিভাবে প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। পাশাপাশি যদি আমি আরেকটু বলে রাখি, এই অবস্থানকে কেন্দ্র করে মহাখালী আমতলীতে কিন্তু পুলিশের উপস্থিতি রয়েছে, প্রায় শতাধিক পুলিশ কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা আমতলী মোড়ের ঠিক মাঝখানটাতে তারা অবস্থান করেছেন, এবং অন্য যে সকল শিক্ষার্থীরা রয়েছেন প্রতিটি সড়কের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এক্ষেত্রে যান চলাচল যেটি রয়েছে, এয়ারপোর্টগামী পথ রয়েছে যেটি গুলশান, তারপর মহাখালী এবং ফার্মগেটগামী যে সকল গাড়ি চলাচল করে সেগুলো সবকটি গাড়ি কিন্তু বন্ধ রয়েছেন, এবং যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে পায়ে হেঁটে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে দিকে যাচ্ছেন। আমরা যদি একটু দেখাতে চাই যে যানজটের কারণে তারা কিন্তু এখানে সড়কে কিন্তু গাড়িগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে। কখন নাগাদ তারা এই অবস্থান কর্মসূচি প্রত্যাহার করবেন সেটি কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্ট করে আমাদের কাছে বলেননি। তারা যেটি বলছেন যে তাদের দাবি না মানা হলে তারা এই সড়ক কোনোভাবেই ছাড়বেন না, এবং শুধু পুলিশের যে অবস্থান রয়েছে সেই পুলিশেরও কিন্তু চারিপাশে সড়কে কিন্তু তাদের অবস্থান রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে তারা সতর্ক রয়েছে। পাশাপাশি
তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু শান্তিপূর্ণভাবে মহাখালী এখানে অবস্থানে রয়েছেন এবং তারা যেটি বলছেন যে এই সড়ক পথে যদি কোনো অ্যাম্বুলেন্স আসে সেক্ষেত্রে তারা কিন্তু অ্যাম্বুলেন্সগুলোকে ছেড়ে দিচ্ছেন। তবে এই সড়ক অবরোধকে কেন্দ্র করে যে সকল ভোগান্তির সৃষ্টি হয়েছে সেই ভোগান্তির জন্য কিন্তু তারা দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। পাশাপাশি যে তাদের দাবি যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা সেটি যেন বাস্তবায়ন করা হয় সেটি সরকারকে তারা জানাচ্ছেন। অর্থাৎ সহসায় তারা সড়ক ছাড়ছেন না। ধন্যবাদ অপু আপনাকে যুক্ত হবার জন্য। সুচিকিৎসা পুনর্বাসন সহ ৭ দফা দাবিতে রাজধানীর শ্যামলী মোড়ে করা অবরোধ ৮ ঘণ্টা পর তুলে নিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসের ভিত্তিতে তারা অবরোধ তুলে নেন। এর আগে গত রাতের পর আজ বেলা 11:30টার দিকে শ্যামলীর সড়কে অবস্থান নেন তারা। এতে মিরপুর ও আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। জুলাই আন্দোলনে আহতদের অভিযোগ, বর্তমান সরকার বারবার আশ্বাস দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করেনি। ঢাকার বিভিন্ন হাসপাতালে যারা চিকিৎসাধীন তারা পদে পদে ভোগান্তি ও অবহেলার শিকার হচ্ছেন। পুনর্বাসন তো দূরের কথা, তাদের খোঁজও নিচ্ছেন না কেউ। এমন বাস্তবতায় নিজেদের স্বীকৃতি ও পুনর্বাসন সহ ৭ দফা দাবিতে সড়কে তাদের এই অবস্থান। এর আগে জুলাই আন্দোলনে আহতদের ধৈর্য ধরতে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের যে 2টি দাবি রয়েছে তা বিবেচনা করা হচ্ছে। সচিবালয়ে এক সভায় এ কথা বলেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আমরা এই পর্যন্ত 30 জনকে বিদেশে পাঠিয়েছি, কেউ সিঙ্গাপুরে, কেউ ব্যাংককে। 60 লাখ টাকা পর্যন্ত আমাদেরকে পে করতে হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য। তারপরও আমরা কিন্তু টাকার কথা আমরা চিন্তা করি, টাকা যেভাবে হোক সেটা ব্যবস্থা আমরা করতে পারবো, কিন্তু আমাদের ছেলেগুলোদেরকে আমরা চিকিৎসার সুব্যবস্থাটা দিই। প্রতি বছর দেশে 10 ভাগ হারে কমছে জলাভূমি। এমন ভয়ঙ্কর তথ্য দিয়ে বাংলাদেশ আওর ও জলাভূমি অধিদপ্তর বলছে, এভাবে চলতে থাকলে একসময় মরুভূমি হয়ে যেতে পারে বাংলাদেশ। সবচেয়ে ভয়াবহ অবস্থা রাজধানী ঢাকার, যেখানে গত 25 বছরে 30 ভাগ জলাভূমি থেকে কমে টিকে আছে মাত্র 3 ভাগ। নগর গবেষকরা বলছেন, অপরিকল্পিত নগরায়ন আর সঠিক পরিকল্পনার অভাবে এই পরিস্থিতি। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব জলাভূমি রক্ষা দিবস। রাজধানীর খিলক্ষেতের 300 ফিট সড়কের দুই পাশের জলাভূমির বর্তমান অবস্থা। মাইলের পর মাইল জলাভূমি ভরাট ও দখল হয়েছে সরকারি, বেসরকারি এবং ব্যক্তি উদ্যোগে। আর রাজধানীর কুড়িল এলাকায় একসময় জলাভূমি থাকলেও এখন ভরাট হয়ে সেখানে নানা স্থাপনা। এবার স্যাটেলাইট চিত্রের কিছু বিশ্লেষণ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গাবতলীর এই এলাকায় ইকো পার্ক স্থাপনের কথা থাকলেও তা ভরাট হয়ে গেছে কয়েক বছরের ব্যবধানেই। রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে 2012 সালেও যেখানে ছিল পুকুর, সেখানে এখন বহুতল ভবন। বসিলার রামচন্দ্রপুর খাল 2015 সাল থেকে কিভাবে 2021 সালের মধ্যে ভরাট ও দখল হয়ে গেল তার চিত্র এটি। কুড়িলের 2016 সালের জলাশয় 2022 সালেই ভরাট। 2017 সালেও ওসমানী উদ্যানে যে লেক ছিল 2020 সালেই উধাও তা। একইভাবে উজাড় হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের জলাভূমিও। জলাভূমি ভরাটের নির্মম চিত্র রয়েছে ঢাকার বাইরেও। রাজশাহী ও মাদারীপুরের এই দুই চিত্রের চেয়ে বড় শহরগুলোর অবস্থা আরও ভয়ঙ্কর। এক গবেষণায় দেখা গেছে, গত 100 বছরে শুধু পুরান ঢাকা থেকে হারিয়ে গেছে 96টি পুকুর, অবশিষ্ট রয়েছে মাত্র 24টি। আবার এই 100 বছরে দখল ও দূষণে বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীর পানির ধারণ ক্ষমতা হারিয়েছে 86 ভাগ পর্যন্ত। তবে শুধু অতীত নয়, সবার নাকের ডগায় এখনও খেয়াল খুশি মতোই ভরাট হচ্ছে জলাভূমি। এমনকি রাজধানীর প্রাণকেন্দ্র হাতিরঝিলও ভরাট হচ্ছে সবার চোখের সামনেই। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের এক গবেষণা বলছে, 1995 সালে ঢাকা মেট্রোপলিটন এলাকায় জলাভূমির পরিমাণ ছিল 30.24 ভাগ, যা 2023 সালে এসে টিকে আছে মাত্র 2.9 ভাগে। অর্থাৎ গত 28 বছরে রাজধানী ঢাকার প্রায় 90 ভাগ জলাভূমি উধাও হয়ে গেছে। নগর গবেষকরা বলছেন, হারিয়ে যাওয়া জলাভূমি উদ্ধার করতে না পারলে সুস্থ নগরায়ন সম্ভব নয়। অবশ্যই এটা সুস্থ নগরায়ন হয় নাই, বাংলাদেশে অসুস্থ নগরায়ন হয়েছে। আমাদের যত বিল্ট এনভায়রনমেন্ট হয়েছে প্রাণ প্রকৃতিকে ধ্বংস করে হয়েছে, যেটা কোনোভাবেই কাম্য ছিল না। অদ্যাবধি কোনো সরকারই এটাকে অগ্রাধিকারের তালিকায় প্রথম দ্বিতীয়তে রাখে নাই। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, জলাভূমি রক্ষা করতে না পারলে বিশ্বের নানা শহরের মতো করুণ পরিণতি হতে পারে রাজধানীরও।
একটি আদর্শ নগরের জন্য 20 থেকে 25 ভাগ জলাধার স্বাভাবিকভাবে থাকা দরকার। এগুলো নষ্ট করে ফেলে মনে হয় সেদিন বেশি দূরে না, যেদিন ঢাকা শহরও হয়তো পরিত্যক্ত হয়ে যেতে পারে। পানির সংকটে শহরগুলো বিনষ্ট হওয়ার রেকর্ড বিশ্বব্যাপী আছে। বাংলাদেশকে এই বিষয়টি মাথায় রাখতে হবে। তবে সারা দেশের জলাভূমি নিয়ে আরও ভয়াবহ তথ্য দিয়েছে সরকারি সংস্থা বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর। সংস্থাটি বলছে নানা কারণে প্রতি বছর গড়ে 10 ভাগ করে কমছে জলাভূমি, যা ঠেকাতে না পারলে মরুভূমির দিকেই এগুচ্ছে বাংলাদেশ। প্রতি বছরেই প্রায় 10% জলাভূমি কমে যাচ্ছে। কারণ হচ্ছে যে মানুষ মাটি ভরাট হয়ে যাচ্ছে, লোকজন বেশি, তারা জায়গা দখল করতেছে। সেডিমেন্ট, নদ নদী, খাল বিল, হাওর বর যা আছে সবগুলো ওয়েটল্যান্ডগুলোকে আমাদের ভরাট করে ফেলতেছে। ধরেন 50 বছর 100 বছর পরে বাংলাদেশ মরুভূমি হয়ে গেল। যারা জায়গাগুলো দখল করছে তাদের সাথে ফাইট দেওয়া অনেক কঠিন। সারা দেশ থেকে ভয়ঙ্করভাবে জলাভূমি উজাড় ঠেকাতে না পারার পেছনে আইন বাস্তবায়ন না হওয়াকেই বড় কারণ হিসেবে দেখছে পরিবেশ অধিদপ্তর। ব্যক্তি মালিকানাধীন পুকুর ভরাট করাও কিন্তু আইনত বৈধ না। যে জলাধার ভরাট হয়ে গেল বা খালটা ভরাট হয়ে গেল, সেটা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। সর্বোচ্চ 10 বছরের জেল দেওয়া যায় এবং 10 লাখ টাকা জরিমানা করা যায়। আর ক্ষতিপূরণের ক্ষেত্রে এটা কোনো নির্দিষ্ট সীমা নেই। গবেষকরা বলছেন জলাভূমি রক্ষায় এখনই কঠোর পদক্ষেপ না নিলে নেমে আসতে পারে ভয়াবহ পরিবেশ বিপর্যয়, যাতে ঝুঁকিতে পড়তে হবে সকলকেই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে দায়িত্ব নেয়ার পর থেকে খাল খনন, পুনরুদ্ধার, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করা শুরু করে অন্তর্বর্তী সরকার। সকালে ঢাকা শহরে খাল দখল ও দূষণমুক্ত করতে খাল কেন্দ্রিক ব্লু নেটওয়ার্কের উদ্বোধন করলেন 3 উপদেষ্টা। এ সময় উপদেষ্টারা লাল গালিচায় হেঁটে খালে নামেন এবং ভাসমান এসকেভেটরে উঠে কাজের সূচনা করেন। আগামী বর্ষার আগেই ঢাকার 19টি খালে পানির প্রবাহ ফিরিয়ে আনা হবে বলেও জানান তারা। গত 15.5 বছর ধরে কিভাবে করে উন্নয়নের নামে টাকা পাচার করা হয়েছে, দুর্নীতি ব্যাপক করা হয়েছে। এর বাইরে এসে যদি আমরা কিছু কাজ করতে পারি, সেই কাজ পরবর্তীতে যারা আসবেন তারা এগিয়ে নেবেন। অতি স্বল্প সময়ের মধ্যে আমাদের পক্ষে অনেক বড় বড় সমস্যা সমাধান করা সম্ভব নয়। আপনারা জানেন পুরো দেশকে ঠিক করে ফেলা আমাদের এই স্বল্প সময়ে সম্ভব নয়। তবে আমরা কিছু মডেল আপনাদেরকে দিয়ে যেতে চাই যে এভাবেও কাজ করা সম্ভব। আমাদের দূষণ মুক্ত করাটা রাতারাতি হবে না, ইট উইল টেক টাইম। আপনার সিওয়েজ কানেকশন 53 বছরে হয়নি, এখন আপনি 5 মাসে কেমন করে ফেলবেন? কিন্তু ইন্টারিম কোনো সলিউশন আছে কিনা আমরা সেটা খুঁজছি। আশা করি এই দুর্গন্ধ থেকেও কিছুটা হলেও আমরা মুক্তি দিতে পারবো। প্রতি বছর দেশে 10 ভাগ হারে কমছে জলাভূমি, এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব জলাভূমি রক্ষা দিবস। এদিকে দায়িত্ব নেয়ার পর থেকে খাল খনন, পুনরুদ্ধার, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করা শুরু করে অন্তর্বর্তী সরকার। এসব নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন বিশেষ প্রতিনিধি মনিরুল সোহাগ। সোহাগ, দিন দিন জলাভূমি উজাড় হলেও তা রক্ষায় সরকারের বা সংশ্লিষ্টদের ভূমিকাকে কিভাবে দেখছেন বিশ্লেষকরা? আপনি জানেন যে আসলে যে উদ্যোগের কথা বলা হচ্ছে, বিশেষত যদি আমরা রাজধানীর খাল খনন এবং জলাশয় পুনরুদ্ধার এই বিষয়গুলো ধরি, আমরা কিন্তু অতীতে দেখেছি যে 2 সিটি কর্পোরেশন আসলে ব্যাপকভাবে এই ধরনের কার্যক্রমের উদ্বোধন করা, শুরু করা এবং জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করে এই কাজের শুরু করা, সেটি কিন্তু আমরা দেখেছি। কিন্তু ফলাফলের জায়গায় কিন্তু আসলে বলা যায় তেমন কোনো ফলাফল কিন্তু পাওয়া যায়নি সেই কার্যক্রমগুলো থেকে। নতুন সরকারের যে কার্যক্রম, সেখানে এই ধরনের কার্যক্রম, এরই মধ্যে আজকে যে উদ্বোধনটি হলো, সেটির আসলে ফলাফল কি হবে সেটি এই মুহূর্তে বলার কোনো সুযোগ নেই। অর্থাৎ এই কার্যক্রম শেষ হওয়ার পরে এবং বর্ষা মৌসুম আসলে তখন আসলে বোঝা যাবে যে এটির ফলাফল কতটুকু আসতেছে। তবে এরই মধ্যে কিন্তু এই কার্যক্রম নিয়ে যেরকম অনেকে উৎসাহ দেখেছেন যে হ্যাঁ এই সরকার হয়তো ভালো একটি কাজ করবে, পাশাপাশি কিন্তু আজকের যে আয়োজন ছিল সেটি নিয়েও কিন্তু সমালোচনা হয়েছে ব্যাপকভাবে, যদিও সেটি নিয়ে সিটি কর্পোরেশন তাদের মতো ব্যাখ্যা দিয়েছে। আমরা যদি হাওরের জলাভূমি, টোটাল জলাভূমির যে চিত্র সেটি যদি আমরা বলি, আমরা কিন্তু দেখেছি যে যেভাবে উজাড় হচ্ছে রাজধানী ঢাকা এবং সারা দেশের যে চিত্র, সেটি আসলে বিশ্লেষক যারা রয়েছেন, পরিবেশবিদ যারা রয়েছেন, নগর পরিকল্পনাবিদ যারা রয়েছেন, তারা সবাই কিন্তু বলছেন এটি একটি ভয়ঙ্কর তথ্য এবং ভয়াবহ উদ্বেগের ব্যাপার। অর্থাৎ এরই মধ্যে গত 28 বছরে রাজধানীর 90 ভাগ জলাভূমি যদি উজাড় হয়ে যায়, বাকি যে 10 ভাগ রয়েছে, অর্থাৎ যতটুকু ছিল তার 10 ভাগ, সেটি টোটাল রাজধানীর যে সীমা তার
2.91 এরকম পরিসংখ্যান এসেছে। সেটি আসলে উজাড় হতে খুব বেশি সময় লাগবে না যদি এখনই শক্তভাবে এই লাগামটি টেনে ধরা না হয়। এবং জি সোহাগ, তাহলে জলাভূমি রক্ষা না হলে এত উদ্যোগের পরেও কি ধরনের সমস্যা তৈরি হতে পারে? নগর ও পরিবেশ বিশ্লেষকরা কি বলছেন এ ব্যাপারে? নগর ও পরিবেশ বিশ্লেষকরা যেটি বলছেন যে এভাবে যদি চলতে থাকে তাহলে আসলে এই যে শহরগুলো রয়েছে, রাজধানী থেকে শুরু করে দেশের অন্যান্য যে সকল বড় শহর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, এই শহরগুলো আসলে বসবাসের অযোগ্য হয়ে পড়তে পারে। অর্থাৎ আপনার যদি পানির ধারণ ক্ষমতার কোনো জায়গা না থাকে প্রাকৃতিকভাবে, তাহলে যেভাবে দূষণ বাড়ছে, বায়ু দূষণ থেকে শুরু করে অন্যান্য সমস্যা, সেগুলো আরও প্রকট আকার ধারণ করবে এবং জনজীবনের উপর কিন্তু তার প্রভাব পড়বে। এবং এটি রক্ষার জন্য দুটি বিষয় এখন রয়েছে। একটি হচ্ছে যে আইন রয়েছে, সেই আইনকে কঠোরভাবে বাস্তবায়ন করা এবং যাতে কেউ জলাশয় ভরাট করতে না পারে, এবং যেগুলো অবৈধভাবে ভরাট এবং দখল হয়েছে সেগুলোকে পুনরুদ্ধার করা। সরকারি সংস্থার সাথে যারা রয়েছেন তারা কিন্তু সবাই বলছেন যে এই বিষয়টি আসলে খুবই চ্যালেঞ্জ। আপনি জানেন যে হাওরের অধিদপ্তরের মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর, তারা কিন্তু স্বীকার করছেন যে আসলে যেগুলো পুনরুদ্ধার করার দরকার সেটি আসলে করা যাচ্ছে না, এবং যারা এগুলো দখল করে ফেলছে তারা আসলে খুবই শক্তিশালী, তাদের সাথে আসলে কোনোভাবেই পারা যাচ্ছে না। এই অবস্থায় থাকলে কিন্তু আসলে এই সমস্যা থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশনের খালগুলি উদ্ধারের ঘোষণা দেওয়া হয়েছে। অতীতে সিটি কর্পোরেশনগুলোরও এমন উদ্যোগে কতটুকু কাজ হয়েছে বলে দেখতে পাচ্ছেন? যেটি শুরুতেই বলেছিলাম, আসলে প্রতি বছর বর্ষা আসলেই কিন্তু আমরা দেখি যে রাজধানী কয়েক মিনিটের বর্ষায় কিন্তু বৃষ্টিতে এটি আসলে ডুবে যায় পুরো রাজধানী। এটি যে নাগরিক দুর্ভোগ তৈরি করে প্রতি বছর বৃষ্টির সময় কিন্তু সেই চিত্রগুলো নিয়ে দেখা যায়, এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই এই বিষয়গুলো নিয়ে কথা বলে। কিন্তু এই যে খাল খননের কার্যক্রম যেটি উদ্বোধন হলো, এর আগে আমরা দেখেছি 2 সিটি কর্পোরেশন ব্যাপক খরচ করেছে এই ধরনের কার্যক্রমে, কিন্তু আসলে তার ফলাফল বা সুফল কিন্তু তেমন একটা পাওয়া যায়নি। তো আজকে যে উদ্বোধনটি হলো এবং আরও বেশ কয়েকটি খাল চিহ্নিত করা হয়েছে 2 সিটি কর্পোরেশনের মধ্যে, যেগুলো উদ্ধার করে সামনে যাতে জলাবদ্ধতা না হয় সেই বিষয়ে আসলে একটি নিশ্চয়তা তৈরি করতে চায়। তবে সরকারের এই কার্যক্রম যদি শুধু উদ্বোধনের মধ্যেই সীমাবদ্ধ থাকে বা এই আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেক্ষেত্রে আসলে অতীতের মতো কোনো ফলাফলই পাওয়া যাবে না। যদি এটি আসলে প্রকৃতপক্ষেই খালগুলো উদ্ধার করা যায় এবং সেগুলোকে সচল রাখা যায়, সেক্ষেত্রে হয়তো রাজধানীর যে জলাবদ্ধতা বৃষ্টির বর্ষার মৌসুমে সেটি থেকে কিছুটা নিরসন পেতে পারে এবং একটি সুস্থ নগরীর দিকে রাজধানীর যাত্রা শুরু হতে পারে। নিশ্চয়ই এখন দেখার বিষয়ে বর্ষা আসার আগেই এইসব উদ্যোগ কেমন প্রভাব ফেলবে। ধন্যবাদ সোহাগ আপনাকে যুক্ত হবার জন্য। দেশ জুড়ে ডিজিটালাইজেশনের ছোঁয়া লাগলেও তার কোনো প্রতিফলন নেই রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায়। কোটি কোটি টাকা খরচ করে বারবার আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়, কিন্তু বছর ঘুরতেই তার অধিকাংশই অকেজো হয়ে পড়ে। ট্রাফিকিং ব্যবস্থায় হাতের ইশারায় যেখানে তখন একমাত্র ভরসা হয়ে দাঁড়ায়, তাতে গলদঘর্ম হতে হয় পুলিশকে। এমন নাজুক অবস্থায় বারবার প্রশ্ন ওঠে, এর কি কোনো প্রতিকার নেই? সড়কের অব্যবস্থাপনায় সৃষ্ট জনদুর্ভোগ নিয়ে ডিবিসির ধারাবাহিক প্রতিবেদনে সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন প্রতিবেদক ফরহাদুজ্জামান। আজ থাকছে দ্বিতীয় পর্ব। যানজট নিরসনে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনায় বিপুল অর্থ খরচ হলেও কোনো সুফল পায়নি রাজধানীবাসী। নগর জুড়ে বেশিরভাগ সড়কেই দেখা মিলবে এমন অকেজো ট্রাফিক সিগন্যাল বাতি। গুটি কয়েক স্থানে কিছু সচল থাকলেও তাও আবার নিষ্প্রভ। অগত্যা ঢাকার প্রত্যেকটি ইন্টারসেকশনে ট্রাফিক নিয়ন্ত্রণে যানবাহন চলাচলে হাতের ইশারায় ভরসা হয়ে দাঁড়িয়েছে পুলিশের। রাজধানীর ব্যস্ততম পল্টন মোড়, সেখানে সিগন্যাল নিয়ন্ত্রণে ট্রাফিক বাতি থাকলেও নষ্ট অকেজো, মুখ থুবড়ে পড়ে আছে শত কোটি টাকার প্রকল্পগুলো। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই যান চলাচল নিয়ন্ত্রণ করে পুলিশ। সরকারের পালাবদলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর কথা আলোচনায় আসে বারবার। 2009 সালে রাজধানীর 70টি স্থানে 25 কোটি টাকা ব্যয়ে আধুনিক ট্রাফিক সিগন্যাল বাতি বসানো হয়। 2014 সালে 15 কোটি টাকা ব্যয়ে 65টি ট্রাফিক সিগন্যাল ইন্টারসেকশনে টাইমার কাউন্টডাউন বসানোর উদ্যোগ নেওয়া হয়। পরীক্ষামূলক 35টি স্থানে বসানো হয়। শুধু গুলশানের 2টি ইন্টারসেকশন ছাড়া নগরীর আর কোথাও স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালের অস্তিত্ব নেই। বাকিগুলো কেবলই স্মৃতি, ব্যর্থতার ইতিহাস। এছাড়া সিগন্যাল বাতি, ট্রাফিক কাউন্টডাউন টাইমার, অটো বা স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা, ইন্টেলিজেন্সের মতো ট্রাফিক সিস্টেম বা ITS এর মতো প্রযুক্তি স্থাপনে প্রায় 200 কোটি টাকা খরচ করে সরকার। অথচ এত বিপুল অর্থ খরচের কোনো সুফল পায়নি ঢাকাবাসী। ট্রাফিক বিভাগ বলছে, যান চলাচল স্বাভাবিক রাখতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে তাদের আন্তরিকতার কমতি নেই। ট্রাফিক সিগন্যালিং পদ্ধতি যদি আমরা লাইট দিয়ে চালাতে পারি, ট্রাফিক সিগন্যাল দিয়ে, তাহলে ভালো হবে এবং জ্যামের বিষয়টাও কন্ট্রোলে থাকবে। তো সেক্ষেত্রে সরকারের নির্ধারিত সংস্থা এগুলা বসালে
আমাদের সহযোগিতায় আমরা ইমপ্লিমেন্ট করতে পারলে, এছাড়াও অন্যান্য বেশ কিছু প্রযুক্তি আছে, সেগুলো অ্যাপ্লাই করতে পারলে ট্রাফিক জ্যাম বা ব্যবস্থা আরও উন্নত হবে বলে আমরা আশা করতেছি। বিশেষজ্ঞদের মতে সড়ক, ট্রাফিক সিস্টেম ও ব্যবহারকারী কিছুই উন্নত দেশের সঙ্গে মিল নেই। ইউরোপ কিংবা অন্যান্য দেশের উন্নত প্রযুক্তি বাংলাদেশে মানানসই নয়, যে কারণে উন্নত প্রযুক্তির সুফল পাচ্ছে না বাংলাদেশ। সিগন্যাল একটা বিশেষায়িত জিনিস, তো এইটাকে পরিচালনা করতে বিশেষায়িত লোক লাগবে। সেই লোক ছাড়া যদি কনসালটেন্ট ধার করা লোক দিয়ে আমি কিছু করতে চাই, এটা সাকসেসফুল হবে না। এইটা নির্দ্বিধায় বলা যায় আগের প্রজেক্টগুলি দেখে। সিগন্যালের জন্য একটা ছোট্ট ইউনিট করতে হবে, পেশাদারি লোক থাকবে, তারাই প্ল্যান করবে, তারাই ডিজাইন করবে, তারাই এটাকে রক্ষণাবেক্ষণ করবে। বিশেষজ্ঞরা এও বলছেন, বাস্তবতার সাথে মিল রেখে সঠিক পরিকল্পনায় না এগোলে আগামীতে যানজট নিরসন আরও কঠিন হয়ে দাঁড়াবে। আমরা অতীতেও গত এক যুগের বেশি সময় আমরা প্রায় 280 কোটি টাকা কিন্তু সিগন্যালের পিছনে বিনিয়োগ করা হয়েছে, কিন্তু এটা কিন্তু সাস্টেনেবল হয়নি। প্রযুক্তিটা সরাসরি ডিজিটাল না গিয়ে এটা ধাপে ধাপে যেতে হবে। ট্রাফিক পুলিশ হাতের ইশারায় যে কাজটা করে, সেই কাজটা যদি আমরা লাইট দিয়ে করতে পারি, এটা ম্যানুয়ালি অপারেট হবে, কিন্তু লাইট দিয়ে আমরা অপারেট করব, যাতে করে যারা চালক আছে, যারা পথচারী আছে, লাইট দেখে তারা যেন চলাচল করতে পারে, অত অভ্যস্ত হওয়ার বিষয়টা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। ড্রোন আতঙ্কে পদদলিত হয়ে ইজতেমা মাঠে অন্তত অর্ধশত আহত হয়েছে। দেশ জাতির পাশাপাশি মুসলিম উম্মাহ ও বিশ্ব শান্তি কামনায় লাখো মুসল্লির হাত উঠেছিল যখন মোনাজাতে, তখন হঠাৎই তাদের ওপর আছড়ে পড়ে ড্রোন। আতঙ্কিত হয়ে ছোটাছুটিতে অনেকেই আহত হন। তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয়েছে আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। সকাল ৯:১১ আখেরি মোনাজাত শুরু হয়। এ সময় আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে তুরাগ তীর মুখরিত হয়ে ওঠে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান, বিশ্ব শান্তির জন্য দোয়া করেন। ময়দানে তিল ধারণের ঠাঁই না থাকায় অনেকে মোনাজাত করেন বিভিন্ন সড়ক ও আশেপাশের বাড়ির ছাদ থেকে। দ্বিতীয় পর্বে অংশ নেবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। সেই পর্ব অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন মহানগর রাজনীতির হালচাল। আজ থাকছে কুমিল্লার রাজনীতির খবরাখবর। সংস্কার ও নির্বাচন, এই দুই নিয়ে চাঙ্গা কুমিল্লার মহানগরের রাজনীতি। বিএনপিতে দলীয় বিভক্তি থাকলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেয়া ৩১ দফা নিয়ে জনগণের কাছে যাচ্ছেন নেতাকর্মীরা। এদিকে মহানগরের কুমিল্লা ৬ আসনে এরই মধ্যে ত্রয়োদশ নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সংস্কারের পরই ফ্যাসিবাদ মুক্ত উৎসব মুখর নির্বাচন সম্ভব। জুলাই অভ্যুত্থানের পর ইতিহাস ঐতিহ্যের শহর কুমিল্লা মহানগরীর রাজনীতি বেশ চাঙ্গা হয়ে উঠেছে। বিভিন্ন দলের নেতাকর্মীরা ফুরফুরে মেজাজে রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। পট পরিবর্তনের পর থেকেই কুমিল্লার মাঠের রাজনীতিতে সরব ১.৫ দশক দমনপীড়ন ও হামলা মামলায় জর্জরিত বিএনপি। তৃণমূল থেকে জেলা, উপজেলা ও মহানগর পর্যন্ত দল গোছাতে ব্যস্ত নেতাকর্মীরা। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেয়া ৩১ দফা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন তারা। মহানগর বিএনপির রাজনীতি দুই ধারায় বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন। অন্য পক্ষে রয়েছেন সাবেক মেয়র, বহিষ্কৃত বিএনপি নেতা মনিরুল হক সাক্কু। দুই নেতার এ দ্বন্দ্ব প্রকাশ্যে আসে ২০১৮-এর সিটি নির্বাচন ও ২৪-এর উপনির্বাচন ঘিরে। আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থী নিয়ে নানা গুঞ্জন থাকলেও দলের কাণ্ডারি নির্ধারণে হাইকমান্ডের সিদ্ধান্তের অপেক্ষায় তৃণমূল। বর্তমান সময়ে আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে যাচ্ছি। দলের সাথে আমাদের মাননীয় চেয়ারম্যান শ্রদ্ধেয় তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি এবং আমরা এখনও ঐক্যবদ্ধই আছি। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। এদিকে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চাওয়া জামায়াত ইসলামী এরই মধ্যে কুমিল্লা ৬ আসনে জেলা আমির কাজী দীন মোহাম্মদকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। সাংগঠনিক শক্তি বাড়াতে দিনরাত কাজ করছে নেতাকর্মীরা। জুলাই বিপ্লবের মাধ্যমে মানুষের মত প্রকাশের একটা সুযোগ, একটা পরিবেশ তৈরি হয়েছে। কুমিল্লা মহানগরের আমির জনাব কাজী দীন মোহাম্মদ, উনি এমপি ইলেকশন করবেন। তিনি ঘরে ঘরে যাচ্ছেন এবং গ্রাসরুট পর্যায়ে তিনি তার কার্যক্রম পরিচালনা করছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে, গণ অভ্যুত্থান কেবলমাত্র নির্বাচনের জন্য হয়নি, সকল ক্ষেত্রে সংস্কার না হলে ভোট আগের মতোই হবে বলে মনে করেন তারা। ছোট ছোট দূষকদেরকে হচ্ছে আপনি সাথে নিয়ে চলাফেরা করে কিংবা পুনর্বাসন করে আপনি যদি নির্বাচনের দিকে যান, এই নির্বাচন ব্যবস্থা কখনো সুষ্ঠু হবে না। জুলাই গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে আমরা বিশ্বাস করি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলন একসাথে কাজ করছে এবং সেই লক্ষ্যেই মূলত আমাদের জুলাইয়ের আড্ডাটা আমরা চালিয়ে যাচ্ছি। দেশের জনগণের লক্ষ্য পূরণে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাপূর্ণ মনোভাব সহায়ক হবে এমন মত সচেতন মহলের। আমরা চাচ্ছি যে একটা স্বচ্ছ নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে যিনি ক্ষমতায় আসবেন, ক্ষমতা চালাবেন, তার প্রতিশ্রুতি থাকতে হবে যে আমার দল দুর্নীতি করবে না, দল মাতৃভূমির প্রতি ভালোবাসা রেখেই, জনগণের প্রতি শ্রদ্ধা রেখে এই যারাই ক্ষমতায় আসবে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে। মহানগরে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে ইসলামী আন্দোলন, বাম ঘরানার কয়েকটি সহ অন্যান্য দল। তবে ৫ আগস্টের পরিবর্তনের পর মাঠ ছাড়া আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। ডিবিসি নিউজ ডেস্ক। ওবামা মিশেল বিচ্ছেদ বিতর্ক যেন থামছেই না। নেট দুনিয়া তোলপাড় ৩২ বছরের সংসার ভাঙনের গুঞ্জনে। আর এই বিচ্ছেদের গুঞ্জনকে দ্বিগুণ করেছে হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সাথে ওবামার প্রেম। এদিকে সমালোচকদের এক হাত দিয়ে নিজেদের একসাথে থাকার সংবাদই যেন বুধবার প্রকাশ করলেন মিশেল। নেট দুনিয়ায় তুমুল ঝড়। এ ঝড় বইছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দাম্পত্য জীবনকে ঘিরে। জীবনসঙ্গী মিশেল ওবামার সাথে তার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন এ ঝড়ের অন্যতম কারণ। তবে অভিনেত্রী জেনিফার এনিস্টনের সাথে ওবামার প্রেমের গুঞ্জনটি এখন রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল। অনেকেই মনে করছেন পরকীয়ায় কাটা হয়ে দাঁড়িয়েছে ওবামা মিশেলের দাম্পত্য জীবনে। যদিও সমালোচকদের এই গুঞ্জনকে বরাবরই মিথ্যে বলে আসছেন অভিনেত্রী জেনিফার। তবে বিচ্ছেদের এই গুঞ্জন আরও তীব্র হয়ে ওঠে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে মিশেল ওবামার অনুপস্থিতির মধ্য দিয়ে। এর আগে চলতি মাসে জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়ায়ও উপস্থিত ছিলেন না মিশেল। সরকারি অনুষ্ঠানগুলোকে এড়িয়ে যাওয়া মিশেল ওবামার বিচ্ছেদের গুঞ্জনকে আরও তীব্র করে তুলেছে। এদিকে বিচ্ছেদের গুঞ্জনের রেশ না কাটতেই বুধবার ইনস্টাগ্রামে ২০১৩ সালে শিকাগোতে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ১৫ বছর বয়সী কিশোরী হাদিয়া পেন্ডেলটনকে নিয়ে একটি যৌথ বার্তা পোস্ট করেন মিশেল। এ পোস্টেই ঘোষণা করেন পেন্ডেলটনকে সম্মান জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করছে ওবামা প্রেসিডেন্সিয়াল সেন্টার। এ অনুষ্ঠানে মিশেল ও ওবামা দুজনেই উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।